আমাদের ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। ফ্যাসিস্ট রেজিম, একজন ডিক্টেটর বিদায় নিয়েছে। বিপ্লব হয়তো হয়েছে, কাঙ্ক্ষিত মুক্তি এসেছে কিনা সেটা আসলে আমি এখনো কোটেশন মার্কের মধ্যে রাখতে চাই। কারণ হিসেবে আমরা যদি গণতান্ত্রিক ধারার কথা বলি, সেইটা অনুসারে একটি নির্বাচিত সরকার এসেছে কিনা জনগণের, একটি অবাধ, স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সেটা এখনো হয়ে ওঠেনি। একটি অন্তর্বর্তী সরকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সংস্কারের কিছু প্রশ্ন এসেছে, সংস্কারের বিষয়েও আসলে আমরা ঐক্যমত্যে সবাই আসতে পারিনি। আবার সংস্কার সেটা বাস্তবায়ন কতদিনের মধ্যে হবে সেটাও হয়তো আমরা জানি না। তো আমাদের একটি প্রাথমিক বিজয় অবশ্যই অর্জিত হয়েছে, কিন্তু মুক্তিটাকে যদি আমরা স্থায়ী করতে চাই এখনো আমি মনে করি বেশ একটা লম্বা পথ আমাদের অতিক্রান্ত করতে হবে। তার মানে হচ্ছে এখনই বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। একটি আত্মতৃপ্তি আছে, একটি প্রশান্তি আছে যে আল্লাহর রহমতে একটি জালিম শাসক বিদায় হয়েছে। এটা অবশ্যই অর্জন এবং এটা ইতিহাসের পাতায় অবশ্যরণীয় হয়ে থাকবে। কিন্তু এখন দেশকে নিরাপদ রাখতে এবং ভবিষ্যতে আর কখনো যাতে এই ধরনের জালিম শাসক এবং ফ্যাসিজম ফিরে না আসে সেটাকে নিশ্চিত করতে হলে আমাদেরকে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও পরিবর্তন আনতে হবে। কয়েকটি জায়গা পরিবর্তন দরকার, সেটা সবার আগে বলি। এমন প্রাতিষ্ঠানিক সংস্কার আনতে হবে, প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে যাতে কেউই কখনো স্বেচ্ছাচারী এবং ফ্যাসিস্ট হয়ে গড়ে উঠতে না পারে। গত 16 বছর ধরে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে কাঠামোবদ্ধভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সবার আগে আমাদেরকে প্রতিষ্ঠান গড়তে হবে। প্রতিষ্ঠান গড়তে হলে অবধারিতভাবে আমার যে জনসম্পদ, মানব সম্পদ, সেটার কথা আসে। আনফর্চুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থার এত বেহাল দশা, এটা যেটা ইচ্ছে করে নানা ধরনের এক্সারসাইজ করার মাধ্যমে, সৃজনশীল থেকে শুরু করে নানা ধরনের আপনার কাটাছেঁড়া করার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে এবং আমাদেরকে কিন্তু লিপ ফ্রগ দিতে হবে, মানে আমাদেরকে জাম্প করতে হবে। কারণ অন্যান্য দেশগুলো যেই হারে এগিয়ে যাচ্ছে আমরা হয়তো এগিয়ে যাচ্ছি। অন্যান্য দেশ যদি 10 কদম এগিয়ে যায় আমরা 2 কদম এগিয়ে যাচ্ছি। আলটিমেটলি দিন শেষে আমরা কিন্তু ওই আপনার আপেক্ষিকভাবে পিছিয়ে যাচ্ছি। তো সেখানে আমাদেরকে আসলে জাম্প দিয়ে দিয়ে আগাতে হবে। শিক্ষা ব্যবস্থাকে তাকে ঠিক করতে হবে। শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হলে আপনাকে আসলে সারা দেশে শিক্ষাটা পণ্য আকারে না, অধিকার আকারে সবার জন্য সমান কোয়ালিটির অথবা কাছাকাছি কোয়ালিটির শিক্ষা নিশ্চিত করতে হবে। অন্তত 3টা স্ট্রিম লাইনের শিক্ষা একটা দেশে যদি চলে, আমি জানি না সেই 3টা স্ট্রিম লাইনের মধ্যে আপনি কিভাবে মেলবন্ধন করবেন, সেই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই সলভ করতে হবে। শিক্ষানীতিকে আমাদেরকে আমূল সংস্কার করে সেটা বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমাকে কলোনিয়াল মাইন্ডসেট আপ থেকে বের হইতেই হবে। একটু আগে একজন বলছিলেন যে আমরা কর্মমুখী শিক্ষায় যাব, ভোকেশনাল শিক্ষাতে যাব। আমার কি এত ঠেকা পড়েছে আমি ভোকেশনাল শিক্ষায় যাব? কেন এই প্রশ্নটা করলাম? আপনি 30 লাখ টাকা গাড়ির লোন দিচ্ছেন আমাদেরকে, বিসিএস ক্যাডারদেরকে। আপনি 75 লাখ টাকা বাড়ির লোন দিচ্ছেন বিসিএস ক্যাডারদেরকে। আপনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে তাদের জন্য সামনে যে কোনো একটা সরকারি অনুষ্ঠানে আপনি তাদের জন্য সামনে সোফা সেট রেখে যাচ্ছেন এবং আপনারা সাধারণ জনগণ পেছনে প্লাস্টিকের চেয়ারে বসতেছেন। আমার কি এত ঠেকা পড়েছে যে আমি এখন ভোকেশনাল শিক্ষায় যাব বিসিএস ক্যাডার হওয়া বাদ দিয়ে? জি না, জনগণ বোকা না। আপনি এসব বৈষম্য দূরীভূত করেন। বৈষম্য বিরোধী আন্দোলন করে 5ই আগস্টে বৈষম্যকে দূর যদি করতে চান, আগে এই ব্রিটিশদের শিখিয়ে দেওয়া, ব্রিটিশদের তৈরি করা এই ব্যুরোক্রেসি থেকে শুরু করে সরকার কাঠামোকে আমূল খোলনলচ বদলে দেন। না হলে যে লাও সেই কত দিয়ে থাকবে। আমি বলেই যাব ভোকেশনাল শিক্ষায় আসো, জনগণ এত কিছু কেয়ার করবে না। জনগণ মর্যাদা চায়। আপনি মর্যাদা কই জায়গা নিশ্চিত করেছেন? আজকে দেন তো আপনার ছেলে মেয়েকে বিয়ে দেন তো একজন ভোকেশনাল, একজন রাজমিস্ত্রি কাঠমিস্ত্রির সাথে দিবেন বিয়ে। তাহলে আপনি কেন জনগণকে এগুলি বলছেন? তার মানে হচ্ছে আপনাকে কর্মের স্বাধীনতা এবং কর্মের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে সাম্য আনতে হবে এবং এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে। রাষ্ট্র তার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এবং পজিটিভ অব্লিগেশন এনশিওর করার ক্ষেত্রে কারো প্রতি কোনো ধরনের বৈষম্য করতে পারবে না। না ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের নামে, না বরাদ্দের নামে, না কোনো ধরনের সুযোগ সুবিধার নামে।
না একটা সরকারি একটা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সামনে সোফায় একদলকে বসাবে আর সাধারণ জনগণকে দূর দূর করে পেছনের প্লাস্টিকের সিটে বসাবে। এই ধরনের বৈষম্য রেখে আপনি কোনো দুনিয়া আপনি সমাজে আপনি আইনের শাসন, রুল অফ ল আনতে পারবেন না। কেন? কারণ আইনটা নিজেই যখন নিপীড়নের অস্ত্র হয়ে ওঠে, আইনের প্রয়োগটাই হয়ে যায় আপনার নিপীড়ন। এবং হাসিনার ফ্যাসিজমের সময় আইন দ্বারা বেশিরভাগ সময় কি করা হয়েছে? নিপীড়ন করা হয়েছে। দেখেন নাই কিভাবে কোর্টের রায়ের মাধ্যমে আপনার রাতারাতি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া হয়, কিভাবে কোর্টের রায়ের মাধ্যমে আপনার কি করা হয়, অথবা জনগণের মানে একটা নির্দিষ্ট অংশের ফাঁসির দাবির কারণে আপনার কোর্টের রায়কে পরবর্তীতে সংসদে যে বদলে দেওয়ার চেষ্টা করা হয়। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটে নাই? ঘটেছে। কিসের মাধ্যমে? আইনি খলনালসের মাধ্যমেই করা হয়েছে। তার মানে আইনের প্রয়োগটাই ছিল কি? বেআইনি। এই ধরনের ইতিহাস আর করা যাবে না। আর সর্বোপরি থার্ড যেটা হচ্ছে আপনার ইকোনমিক ইমানসিপেশন। পেটের মধ্যে ভাত না থাকলে, পকেটে টাকা পয়সা না থাকলে এই আজকে যতই বকবক করি না কেন সবগুলি অর্থহীন। তার মানে আমার অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। কাদের অর্থনৈতিক উন্নয়ন? আমাদের দেশের ড্রাইভিং ফোর্স যারা, ড্রাইভিং ফোর্স কারা? কৃষকরা। আপনি করোনার সময় আমরা দেখেন নাই দেশটা কে চালিয়েছে? কোনো আমলারা চালিয়েছে দেশ? না, মুটে মজুর, ডাক্তাররা, শ্রমজীবীরা, প্রবাসী শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা, ওরা দেশটা চালিয়েছে। আপনার আমার পেটের ভাত কে দিয়েছে? উসিলাটা কে ছিল? কৃষক। যদিও রিজিকের মালিক আল্লাহ, উসিলাটা কারা ছিল? কৃষক। তার মানে আপনার ইকোনমিতে যারা ড্রাইভিং ফোর্স তাদেরকে আপনাকে কি করতে হবে? সঠিকভাবে প্রণোদনা দিতে হবে। তাদের যাতে ইকোনমি আরো এনহ্যান্স করতে পারে সেই মোতাবেক তাদেরকে সেই ব্যবস্থা করে দিতে হবে। মনে করেন একটা কৃষক, কেন আজকে তাকে চিন্তা করতে হবে যে আমরা আলুটা কোন কোল্ড স্টোরেজে রাখবো? একটা কৃষককে কেন চিন্তা করতে হবে যে আমার ক্ষেতের ফসলটা কোথায় বিক্রি করব, সিন্ডিকেটের কাছে বিক্রি না করে সঠিক দাম পাবো? এই যদি হয় 52-53 বছর পরে এই বাংলাদেশের অবস্থা, তাহলে কিসের স্বাধীনতা আনা হলো? এই যদি হয় 5ই আগস্টের পরের অবস্থা, তাহলে কিসের 5ই আগস্ট করলেন আপনারা? কৃষক তো কখনো কাজে ফাঁকি দেয় নাই, শ্রমিক তো কখনো কাজে ফাঁকি দেয় নাই, তাও তাদের কাজ ঠিকই করে যাচ্ছে। তাহলে আমরা যারা বিপ্লব করেছি তাদের দায়িত্ব হচ্ছে যারা এই অর্থনীতিকে চালিকা শক্তি তাদের কাজটা যাতে সুন্দরভাবে করতে পারে এবং তার সম্মানের সাথে তাদের পণ্যের ন্যায্য মূল্য যাতে পায় এবং সম্মানের সাথে বাঁচতে পারে সেই করা। আমি একটু অনেক কড়া কথা বললাম, কিন্তু আমার মনে হয় যে এটা জীবন থেকে নেয়া। যদি কোনো কারণে দ্বিমত থাকে ইউ আর মোস্ট ওয়েলকাম, দ্বিমত পোষণ করতে পারেন। ভুল হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে থাকবেন। বাট ইনশাল্লাহ আমরা অবশ্যই, যেহেতু একবার জার্নালিং হিসেবে বিদায় করতে পেরেছি, সামনে পরিবর্তন আমরা আনবই, আজকে না হোক কালকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।